সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হাওলাদার। শিপন, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। আমরা আলোচনায় আসবো, তবে তার আগে শিরোনামগুলো দেখে নিই। প্রথমে আছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, বন্যা মোকাবিলায় দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। ডক্টর আইনুন নিশাত। 10 লাখ পরিবার পানিবন্দী। বন্যা পরিস্থিতি, পানি কমতে শুরু করেছে, অনেক এলাকা এখনো বিচ্ছিন্ন। বন্যা পরিস্থিতির উন্নতি হবে ধীরে, উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। দৈনিক ইত্তেফাক। তারা শিরোনাম করেছে, বন্যা, এখনো বিদ্যুৎহীন 9.25 লাখ গ্রাহক। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। ফেনীতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিনামূল্যে ডিজেল দিতে নির্দেশ নাহিদের। এনজিওদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যোগ এক হলে কাজটা সহজ হবে, ডক্টর ইউনুস। বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে 44টি এনজিওর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। আছে সমকাল। IMF এর কাছে আরও $3 বিলিয়ন ঋণ চায় বাংলাদেশ। ত্রাণ যাচ্ছে না দুর্গম গ্রামে। আন্তর্জাতিক নদী আইন অনুমোদনের এখনই সময়, প্রকৌশলী মোহাম্মদ ইনামুল হক। বন্যা মোকাবিলায় এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার। 44 এনজিওর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন। রোডম্যাপ দিতে হবে নির্বাচন ও সংস্কারের, মির্জা ফখরুল ইসলাম। হঠাৎ পানি ছেড়ে দিয়ে আইন লঙ্ঘন করেছে ভারত, জামাত আমির। লড়াই বানভাসী মানুষের। তরুণদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। বন্যা মোকাবিলায় এনজিওর সঙ্গে বৈঠক, ডক্টর ইউনুস। আছে যুগান্তর। তারা শিরোনাম করেছে, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের হাহাকার। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, নৌযানের অভাব ও সমন্বয়হীনতার কারণে দূর দূরান্তে খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছানো যাচ্ছে না। বন্যা মোকাবিলায় তারুণ্যের শক্তি কাজে লাগান, এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। দেশ রূপান্তর। কমছে পানি, বাড়ছে হাহাকার। বন্যা মোকাবেলা এখন সর্বোচ্চ অগ্রাধিকার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ত্রাণে ব্যাপক সাড়া, বিতরণের সংকট। 3 দিন ধরে ছাদে 11 জন, সঙ্গে 1 লিটার পানি। বণিক বার্তা। বানোয়াট পরিসংখ্যানের প্রধান পরিকল্পনাকারী লোটাস কামাল। জাতিসংঘ কনভেনশনে ভোট দিলেও আইনের পক্ষে আজও অনুস্বাক্ষর করেনি বাংলাদেশ। 54 আন্তনদী থাকলেও চুক্তি হয়েছে কেবল একটির। গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে। The Daily Star. Millions cut off without food and power. Situation dire in Feni, Noakhali, Kumilla. Many flood shelters overcrowded. Flood causes 50-kilometer jam on Dhaka-Chittagong highway. Immediately unveil roadmap for elections. Fokhrul asks Govt. এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। শিপন, দেশ জুড়ে চলছে ভয়াবহ বন্যা। মানবিক বিপর্যয় মোকাবেলা সরকারের কি কি করা দরকার আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন এবং বিভিন্ন পত্রিকার যে প্রধান প্রধান শিরোনাম, যে 11টি জেলায় 18 জনের প্রাণহানি, 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, 10 লাখ মানুষ পানিবন্দী এবং 9.25 লাখ মানুষ একেবারেই নেটওয়ার্কবিহীন, অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এক ধরনের মানবতারও জীবনযাপন, এক ধরনের মানবিক বিপর্যয় চলছে বন্যা দুর্গত 11 জেলায় এবং সেখানে ত্রাণ তৎপরতা চলছে, তাদের বেঁচে থাকার লড়াই চলছে। আশ্রয় কেন্দ্রে তাদেরকে নেয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীরা সহ ছাত্র জনতা, সর্বস্তরের মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে দুর্যোগ মোকাবেলায়, সেটা এক কথা অনন্য, অসাধারণ।
আর এই সংকট মোকাবেলায় সরকারের করণীয় সম্পর্কে আপনি যেটি জানতে চাচ্ছেন, দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 44টি বেসরকারি উন্নয়ন সংস্থা তথা এনজিওর সঙ্গে গতকালকে বৈঠক করেছেন। সে বৈঠকে বলেছেন তারুণ্যের যে উদ্দীপনা, যে উদ্যম, যে সাহস, সেই শক্তি অর্থাৎ তারুণ্যের শক্তির সাথে যদি অভিজ্ঞতার কথা বলেন তাহলে এনজিওগুলা রুরাল পর্যায়ে অর্থাৎ তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন। সেখানকার রাস্তাঘাট, সেখানকার জীবনযাত্রা, সেখানকার মানুষের যে অভিজ্ঞতা এবং প্রকৃতির সাথে লড়াই করার যে মানসিকতা, সব কিছু সম্পর্কে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটা এনজিও কর্মকর্তাদের বা ওইখানকার লোকজনের রয়েছে। এবং এনজিওগুলোর সাথে যদি তরুণ প্রজন্মকে এক করে সেই দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালানো যায়। আরেকটি বিষয় হচ্ছে যে হ্যাঁ, এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এখন সরকার যে রাষ্ট্র বিনির্মাণে অর্থাৎ রাষ্ট্র পুনর্গঠনের যে সময় দেওয়ার কথা, সেইখানে এখন দুর্যোগ মোকাবেলায় তাদেরকে সময় দিতে হবে, এটি সময়ের দাবি। সুতরাং এই দুর্যোগ শক্তভাবে মানবতার সাথে শক্তভাবে কেন বললাম যে ত্রাণ তৎপরতার ক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতি না হয় সেটা যেন শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। এবং যে মানবিকতা, সেই মানবিকতার যে উদাহরণ বা দৃষ্টান্ত আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ রাখছে, সেটিকে সমুন্নত রাখতে হবে। এবং ত্রাণ তৎপরতার ক্ষেত্রে রুরাল পর্যায়ে অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে দেখবেন অনেকেই কিন্তু ত্রাণ পাচ্ছেন না, অর্থাৎ ত্রাণ পৌঁছানো সেখানে সম্ভব হচ্ছে না। যদিও হেলিকপ্টার নিয়েও কিন্তু বাংলাদেশ আর্মি সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। শিক্ষার্থীরাও বলছে যে সেনাবাহিনীর সহায়তায় সেখানে ত্রাণ পৌঁছানোর একটা তৎপরতা আজকে থেকে আমরা দেখব। এর আগে থেকেও চলেছে, আজকে থেকে একটু বড় আঙ্গিকে দেখব। এই যে প্রচেষ্টা, সমন্বিত উদ্যোগ, এবং এই সমন্বিত উদ্যোগের পেছনে কিন্তু রাজনৈতিক সদিচ্ছাগুলোও দরকার, রাজনৈতিক ঐক্যমত্য দরকার। সেই জায়গায় প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, দলগুলোকে একমত হয়ে একসাথে জাতির এই দুর্যোগপূর্ণ সময়ে, জাতির এই সংকটে, মানবিক সংকট মোকাবেলা করার ক্ষেত্রে সবাইকে হাত বাড়িয়ে দিতে হবে, সবাইকে উদ্যোগী হতে হবে। আজকে দেখেন ক্ষমতাসীন যে দলগুলো ছিল, আওয়ামী লীগ, বিএনপির কথা যদি বলি, তাদের নেতাকর্মীদেরকে মাঠে আরও বেশি করে আমরা দেখতে চাই। সাধারণ মানুষ, ছাত্র জনতা যেভাবে এগিয়ে আসছে, আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোকে ঠিক সেইভাবে সমান তৎপরতা এগিয়ে আসতে দেখতে পাচ্ছি না। সুতরাং তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং একইভাবে আমি বলবো যে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে যেটি হয়, ত্রাণ বিতরণের ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক পরিচয়কে সামনে আনা হয়, ধর্মীয় পরিচয়কে সামনে আনা হয়। আপনি দেখবেন যে একটা বিষয় খুবই ভালো লেগেছে যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু একটি ভিডিও বার্তায় গতকালকে বলেছেন যে রাজনৈতিক বিবেচনা এবং ধর্মীয় বিবেচনার বাইরে রেখে সবাইকে সমানভাবে মূল্যায়ন করে ত্রাণ বিতরণ করতে হবে। কেন? এই যে মানবিক সংকট, এখানে জাতি, ধর্ম, বর্ণ বড় কথা নয়, রাজনৈতিক পরিচয় বড় কথা নয়, জীবন বাঁচানোটাই এখন সব থেকে বড় কথা। আরেকটি বিষয় সেটি হচ্ছে দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এদিকে আজ কাপ্তাই বাঁধও খুলে দেওয়া হয়েছে, তো এর ফলে ভাটি অঞ্চলে কোনো প্রভাব পড়বে কিনা? দেখেন, কাপ্তাই বাঁধ খুলে দেওয়ার ব্যাপারটি হচ্ছে যে আমরা ভাটি আর উজানের ব্যাপার। আমরা যেহেতু ভাটি অঞ্চলের দেশ, আপনি জানেন যে ভৌগোলিকভাবেই আমরা হচ্ছে ভাটি অঞ্চলের সমতলের দেশ, আর অন্যদিকে উজানে রয়েছে ভারত, নেপাল এবং চায়না। তাদের বর্ষার মৌসুমে, অন্যান্য মৌসুমে যখন পানির চাপ হয়, বৃষ্টিপাত বেড়ে যায়, তখন আমাদের উপরে সে প্রভাবটা এসে পড়ে। এটা প্রকৃতিগতভাবেই পড়ে। তো এই জায়গা থেকে আমরা বিপদসীমার কাছাকাছি অবস্থানে রয়েছে কাপ্তাইয়ের পানি, সেটা যদি আমরা এখন বাঁধটি ছেড়ে না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের বন্যা আক্রান্ত হওয়ার একটি আশঙ্কা থেকে যায়। আপনি জানবেন যে 16টি গেট খুলে দেওয়া হয়েছে 6 ইঞ্চি করে, এবং কর্ণফুলী নদী সহ অন্যান্য যে রাঙ্গুনিয়া সহ অন্যান্য আশপাশের এলাকায় যদি এক ধরনের আতঙ্ক আছে বন্যার, কিন্তু আমি আশা করি, বিশ্বাস করি যে এই দূরদৃষ্টি সম্পন্ন যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে কাপ্তাই বাঁধ খুলে দেওয়ার, সেক্ষেত্রে একটা বন্যার আশঙ্কা থেকে চট্টগ্রাম নিম্নাঞ্চলের মানুষ, বিশেষ করে কর্ণফুলী এবং এর আশপাশের এলাকা রাঙ্গুনিয়া সহ সেখানের মানুষ বন্যা আক্রান্ত হবে না বা দুর্যোগ থেকে অনেকাংশে রক্ষা পাবে। আরেকটি বিষয় সেটি পানি বন্টন নিয়ে ভারত যে বাংলাদেশকে বঞ্চিত করছে, আমরা পানির ন্যায্য হিসা কেন পাচ্ছি না? আপনার মতামত কি? দেখেন, প্রথম কথা হলো আমরা নদীমাতৃক বাংলাদেশ। আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশের মধ্যে শিরা উপশিরার মতো 405টি নদী রয়েছে, এবং তার মধ্যে অভিন্ন নদী সংখ্যা হচ্ছে 56টি। তো 56টির মধ্যে 54টি কিন্তু ভারতের সাথে যে নদীগুলো রয়েছে সেক্ষেত্রে বেশ কয়েকটি আইন হয়েছে,
সেই নদী বন্টন যে আইন, সেই নদী আইনগুলো কিন্তু কার্যত অকার্যকর রয়েছে, অর্থাৎ কোনো বাস্তবায়ন হচ্ছে না। এক ধরনের প্রতিশ্রুতির মতো আইন আছে, বাস্তবায়ন নেই। আমরা প্রতিবারই ভারতের সঙ্গে আলোচনা করি এবং আমরা ফারাক্কা বাঁধ নিয়ে অনেক আলোচনা হয়েছে, তিস্তা ব্যারেজ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু ন্যায্য হিস্যা আমরা পাইনি। যদিও আন্তর্জাতিক নদী আইন রয়েছে, বাট আইনের বাইরেও কিন্তু একটি বিষয় রয়েছে যে আপনি ভাটির দেশকে পানি বঞ্চিত করতে পারবেন না। এটা একেবারেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সুতরাং এই ভারত বছরের পর বছর আমরা বন্যাক্রান্ত হচ্ছি এবং তারা তাদের জনগণকে সুরক্ষার জন্য, তাদের বন্যা নিয়ন্ত্রণের জন্য সেই বন্যার চাপটি আমাদের উপরে ফেলছে। দেখেন, এবারও ডঙ্গুর যে বাঁধটি খুলে দেওয়া হলো, সেটি নিয়ে এক ধরনের নাটকীয়তা দেখলাম আমরা। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাও কিন্তু প্রধান উপদেষ্টাকে এসে বললেন যে অটো রিলিজ হয়েছে, মানে স্বয়ংক্রিয়ভাবে বাঁধটি খুলে গেছে পানির চাপে। কিন্তু এটি সত্যি নয়। আমরা সাধারণ জ্ঞানেই বুঝি যে সেক্ষেত্রে ভারতের আন্তরিকতা দরকার। স্বল্পতার কারণে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য।